হ্যালো, আজ বাজি ফাটাচ্ছেন তো? ওমা, কাল কালী পুজো, আজ বাজি ফাটাতে হবে না? বাজি না ফাটালে আপনার যে পয়সা আছে এবং সেই পয়সাকে ফাটানোর যে আনন্দ, সেটা কি করে অনুভব করবেন? তাছাড়া বাজির মধ্যে দিয়ে আরো কত রকমের আনন্দ পাওয়া যায় বলুন। এই যে দুম দাম শব্দ করে বাজি ফাটবে আর লোকের কান ঝালাপালা হবে, তাতে আপনার একটা বেশ পৈশাচিক আনন্দ হবে না? সেই আনন্দটা উপভোগ করার জন্য তো বাজি ফাটানো। আর তার এই খুল্লম খুল্লা সুযোগ কালী পুজোর রাত ছাড়া আর কবে হবে বলুন? আমিও একসময় শব্দবাজি না হলেও খুব নিঃশব্দ বাজিগুলো পছন্দ করতাম, বিশেষ করে তুবড়ি, চরকা, হাউই। কারণ তুবড়ির মতো ওরকম ফেটে যাওয়ার সুখ আর হাউইয়ের মতো ওই রকম স্বাধীনতার আনন্দ আর কিসেই বা পাওয়া যায়। কিন্তু যেদিন থেকে বুঝতে শিখলাম যে এই বাজি, তার দূষণ আমাদের এবং আমাদের প্রজন্মর কি বিপুল পরিমাণ ক্ষতি করে দিচ্ছে, সেদিন থেকে আর একদিনও ইচ্ছা হয়নি তুবড়ি ফাটানো দেখাই বা হাউই ওড়াই, ইচ্ছা হয়নি। হ্যাঁ, আবার অনেকে তো আছে এরকম বলবেন, ও আচ্ছা, কালী পুজোর সময়ই আপনাদের এই কথা মনে পড়ে। কই, যখন শবে বরাত হয় বা ঈদ হয় তখন যে ওই ওরা বাজি ফাটায়, এত আনন্দ করে, তখন তো ওই কিছু বলেন না। এদেরকে কিছু বলার নেই সত্যি। শুধু এটুকু বলি, যখন আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করি, আঁকার ক্লাসে ভর্তি করি বা সাঁতারে ভর্তি করি, গানে, তবলায়, যেখানেই ভর্তি করি না কেন, আমরা সবসময় চাই আমার ছেলেটি সর্বোত্তম রেজাল্ট করুক আর সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাক। কিন্তু যখনই সেটা কোনো সামাজিক পরিবর্তনের প্রসঙ্গ আসে, তখন কিন্তু আমরা দেখি যে ও কেন এটা করলো না, তাহলে আমিও করব না। ও কেন এটা করলো, তাহলে তো আমিও করব। তখন কিন্তু কোনো দৃষ্টান্ত স্থাপনের কথা আমরা ভাবি না, বা নিজেরা উদাহরণ হয়ে যাবার কোনো বাসনা আমাদের থাকে না। কারণ ওই যে ফাটানোর আনন্দ সহজে ত্যাগ করা যায় না। আজ কিছু তথ্য নির্ভর আলোচনা করব। সত্যি সত্যি আমি এটা ব্যঙ্গ করছি না। অন্তত আগামী পৃথিবীটাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাওয়ার জন্য কিছু দায়িত্ব তো মানুষ হিসাবে আমাদের থেকেই যায়। আমরা তো অনেক দায়িত্ব এতদিন ধরে নিজেদের পালন করিনি। আজকে হাইকোর্ট বারণ করেছে তাই বাজি ফাটাচ্ছি না, হয়তো বাজির আওয়াজ অনেকটাই কম, অন্তত আজকে কম, কাল কি হবে জানি না। কিন্তু বাজি কি তা বলে কেউ ফাটাবে না? নিশ্চয়ই ফাটাবে। এবং সেইটুকু বাজি আমাদের কি পরিমাণে ক্ষতি করবে আমাদের হয়তো স্বপ্নেরও অগোচর। আমরা নিজেদের দায়িত্ব সম্বন্ধে এতটাই অসচেতন যে আমরা নিজেদের আনন্দটাকে খুব অগ্রাধিকার দিই এবং তার পরবর্তী ফলাফল কি হবে সেই নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই। কতগুলো চেনা শব্দ আজ একটু আবার মনে করিয়ে দেব। গ্লোবাল ওয়ার্মিং, এই শব্দটা আমাদের রাষ্ট্রনেতা, পরিবেশবিদ আমরা মাঝে মাঝেই ব্যবহার করে থাকি যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কত কিছুই না হচ্ছে। আসলে গ্লোবাল ওয়ার্মিংটা কি সেটা সম্বন্ধে আমরা বোধহয় খুব বেশি জানি না। গ্লোবাল ওয়ার্মিংটা আমি যতটুকু জানি তাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর মিথেন গ্যাস এর পরিমাণ পরিবেশের মধ্যে, হাওয়ার মধ্যে বেড়ে যাওয়া।
আমরা যে বাতাস থেকে আমাদের প্রয়োজনীয় অক্সিজেনটুকু নিতে পারি, সেটা তো এই জন্যেই যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন বাতাসে যখনই থাকছে তখনই আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অনেক বেশি সুবিধা হচ্ছে। আর যখনই সেই বাতাসেই কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাস বেড়ে যাচ্ছে, তখনই আমাদের প্রশ্বাসের কষ্ট হয়, অক্সিজেন দিতে হয়। তো এই কার্বন ডাই অক্সাইড মিথেন গ্যাস আমরা জনসাধারণ উৎপন্ন করি না, নিশ্চয়ই করি না, কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা এগুলো থেকে তো উৎপন্ন হয়। এবং কলকারখানা ছাড়া তো আজকের সমাজে মানুষের বেঁচে থাকাটা খুব দুরূহ হয়ে যাবে, কারণ চাকরি থাকবে না। ফলে কলকারখানা থাকতে হবে, কিন্তু তাদের মালিকদের যথাযথ দায়িত্ব সম্পন্ন হতে হবে যাতে কম কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাস আমাদের পরিবেশে মেশে। আর একটা শব্দ আমরা খুব চেনা, আমরা মাঝে মাঝে ব্যবহার করি, যে ক্লাইমেট চেঞ্জ, আমাদের পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়লে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, যার জন্য আমাদের উত্তর মেরুতে যে বরফ আছে সে বরফ গলতে শুরু করে এবং নদীর জলস্তর বাড়তে থাকে, ফলে বন্যা হয়। আর একটা জিনিস আমরা এখন প্রায়ই দেখি, যেটা হচ্ছে অ্যাসিড রেন। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এগুলো উৎপন্ন করে আমাদের কলকারখানা এবং পাওয়ার প্ল্যান্টগুলো। তো এগুলো যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড তৈরি হয় এবং সেগুলোই জলের সঙ্গে মিশে হলুদ বর্ণ ধারণ করে মাটির উপর পড়ে, এবং এই মাটির উপর পড়ার জন্য মাটির চরিত্র নষ্ট হয়ে যায়। ফলে আমাদের যে ফসল উৎপন্ন হয় তার উপর প্রভাব পড়ে। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্মগ, কুয়াশা। আমরা জানি আমাদের এখানে খুব কম হলেও দিল্লিবাসী যারা, তারা খুব ভালো করে ফলাফলটা জানেন যে কি বিশাল পরিমাণে কুয়াশার জন্য ওখানে যান চলাচল ব্যাহত হয়, এমনকি রাস্তা হাঁটাও দুষ্কর হয়ে পড়ে যখন এই শীতকালে কুয়াশার প্রাবল্য বাড়ে। আমরা যারা ট্রেনে যাতায়াত করেছি শীতকালে দিল্লি, তারা আমরা জানি যে আমাদের ট্রেন প্রচন্ড লেট থাকে, এমনকি 24 ঘন্টা পর্যন্ত লেট হয়ে যায় কুয়াশার কারণে। এবার যেটা হচ্ছে, এই জলস্তর বাড়ার জন্য বা এই অ্যাসিড বৃষ্টির জন্য আমাদের যে নদী নালা সমুদ্রের জল, তারও তো চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে সেখানকার যে জলজ প্রাণীগুলো, তাদেরও জীবন দুর্বিষহ হয়ে উঠছে, তারাও অকালে প্রাণ দিচ্ছে। এর সমস্ত কিছুর ফল যেটা হয়, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। এবং ধরুন আপনি একটা প্লাস্টিক পোড়ালেন বা বাজি ফাটালেন, আপনি কিন্তু তক্ষুনি বুঝতে পারবেন না এই যে প্লাস্টিক পোড়ানো বা বাজি ফাটানো বা জলের মধ্যে আমাদের যাবতীয় আবর্জনা ফেলা, এইটা ঠিক কতখানি ক্ষতি করছে। আপনি এরপরেই ঠিক অনুভব করছেন যে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, বা যিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তার এই সময়টা আরো বেশি অসুবিধা হচ্ছে, বা হঠাৎ করে দেখা যাবে যে আপনার স্কিনে নানা রকম ইনফেকশন হচ্ছে। কোথাও কিছু নেই, আপনার স্কিন হঠাৎ চুলকাতে শুরু করলো এবং জায়গায় জায়গায় র্যাশ বেরোতে শুরু করলো। এর কারণ কিন্তু আপনি ওই যে আগে প্লাস্টিকটা পুড়িয়ে রেখেছিলেন বা আগে যে বাজিটা ফাটিয়ে রেখেছিলেন, তার খুব ধীর লয়ে প্রভাবটা পরিবেশের উপর পড়েছে এবং পরিবেশ তার শোধটুকু তুলছে। আমরা প্রায়শই শুনি যে আমাদের ওজোন লেয়ার, যেটা আমাদের একটা নির্দিষ্ট স্তরে থাকে, ওজোন লেয়ার, যার জন্য সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা আমাদের শরীরে সরাসরি প্রবেশ করতে পারে না। ওজোন লেয়ার অনেকটাই গার্ড করে, পাহারা দেয়।
সেই ওজোন লেয়ার যখনই পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই পরিবেশ দূষণের কারণে, তখনই অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের ত্বকের উপরে এসে পড়ছে এবং তার থেকে নানা রকমের চর্মরোগ, স্কিন ক্যান্সার এমনকি সেটাও হচ্ছে। এই যে এত ক্ষতি মানব শরীরে হয়ে চলেছে প্রতিদিন, শুধু তো মানব শরীর না, গোটা প্রাণীকুলের ওপরে যে হয়ে চলেছে, তার প্রত্যক্ষ কারণ কিন্তু আপনি, আমি, আমরা জেনে না জেনে বাজি ফাটাচ্ছি, প্লাস্টিক পোড়াচ্ছি, জলের মধ্যে নানা রকম নদী নালাতে নানা রকম আবর্জনা, কলকারখানার বর্জ্য মিশছে। এই সমস্ত কিছুর প্রভাব খুব ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে, আস্তে আস্তে আপনার জীবন দুর্বিষহ করে তুলছে। জানতেও পারছেন না যে কোথা থেকে কি হলো, কেন হঠাৎ করে আমার এই রোগটা হলো। আজ সকালেই আমি আমার এক সিনিয়র দাদা, তার এক অদ্ভুত রোগ শুনলাম, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। এবং যথেষ্ট স্টাউট ফিগার, পড়াশোনা খেলাধুলো করা ছেলে, তার হঠাৎ ইন্টেস্টাইনে ফুটো হয়ে গেছে। জানি না, সে নিজেও বুঝতে পারছে না যে কেন তার এটা হলো। এইরকম নানা ধরনের অজানা রোগ আমরা নিজের অজান্তেই ডেকে নিয়ে আসছি শুধু আমাদের নিজেদের অজ্ঞতার কারণে। হয়তো আমি অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু কেউ তো শুনছে না। যদি কেউ শোনেন, কেউ যদি একবারও ভাবেন যে না, আজ থেকে আর বাজি ফাটাবো না, আজ থেকে আমরা বাজার থেকে প্লাস্টিক নেব না, নিয়ে এসে সেই প্লাস্টিক অযথা পোড়াবো না, জলের মধ্যে প্লাস্টিকগুলো ফেলবো না, মাটির মধ্যে প্লাস্টিক পুঁতে দেব না, তাহলে অন্তত আজ থেকে অনেক বছর পরে এর সুফলটা আমরা ভোগ করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে। এত শ্বাসকষ্ট পৃথিবীতে বেড়ে গেছে যে আজকাল প্রায়শই শুনি, আমি যেহেতু স্বাস্থ্য দপ্তরের কাজের সঙ্গে যুক্ত, প্রায়শই শুনি প্রত্যেকটা বাচ্চা যারা এইমাত্র জন্মাচ্ছে তারা শ্বাসকষ্ট নিয়েই জন্মাচ্ছে, তাদেরকে বেবি কেয়ার ইউনিটে ভর্তি করতে হচ্ছে, নানা রকম ত্বকের সমস্যা নিয়েও জন্মাচ্ছে। এর কারণ তো আমরাই, এই ছোট ছোট বাচ্চাগুলোকে পৃথিবীতে নিয়ে আসছি, কারণ আমাদের উত্তরাধিকার আমাদেরকে আনতেই হবে। উত্তরাধিকার আনছি, কিন্তু তার শ্বাসযোগ্য, বাসযোগ্য ভূমি রেখে যাচ্ছি না, নরক বানিয়ে রেখে যাচ্ছি। একটু দায়িত্বশীল হই, একটু ভাবি, নিজেরা যদি সচেতন হই, নিজেরা যদি নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারি, পয়সা যদি না ফাটিয়ে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি, কিছুটা তো বাঁচে। আপনার পয়সা বাঁচে, আমাদের পরিবেশ বাঁচে। চেষ্টা করি না, সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, একদিন না একদিন হবে সুন্দর, সবুজ, মায়াময় পৃথিবী।